নমস্কার, দেখছেন টিভি নিউজ বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। ভুয়ো বিপত্তিটা ক্রমশ কোথাও বেড়ে যাচ্ছে, কারণ আপনার যে শারীরিক সমস্যা, আপনার যে রোগ, সেটা হয়তো ভুয়ো নাও হতে পারে। আপনার আইনি জটিলতা, যে আইনির সাহায্যের জন্য আপনি আইনজীবীর কাছে যাচ্ছেন, সেই সমস্যা হয়তো ভুয়ো নাও হতে পারে, কিন্তু চিকিৎসক তিনি ভুয়ো হতে পারেন, আইনজীবী তিনিও ভুয়ো হতে পারেন। কারণ ভুয়ো চিকিৎসকের পরে এবার ভুয়ো আইনজীবীর সন্ধানও পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পেয়েছি উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়ে, সেখানে দেখা যাচ্ছে 4 বছর ধরে এই ভুয়ো আইনজীবী তিনি রীতিমতো প্র্যাকটিস করছিলেন, পশা সাজিয়ে বসেছিলেন। শেষ পর্যন্ত যদিও জেরার মুখে তিনি স্বীকার করেন তিনি এলএলবি পাশই করেননি কোনোদিনও। দিনের পর দিন একটার পর একটা ঘটনা সামনে আসছে, এবং তার সঙ্গে কিন্তু সামনে আসছে একটা প্রশ্ন যে কিভাবে এই ভুয়োর রমরমা। একই সঙ্গে কোথাও আশঙ্কা আসছে ভুয়োর বিপত্তি সেক্ষেত্রে কতটা মানুষকে সমস্যায় ফেলছে। সাধারণ মানুষ যারা এই দুটো সেক্টর, অর্থাৎ কোথাও চিকিৎসা এবং কোথাও আইন, দুটো বিষয়ে খুব একটা বেশি কিছু জানেন না, এবং কোথাও আইনজীবী এবং চিকিৎসকের বিভিন্ন রকম নির্ভরশীল হতে হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা যাবেন কোথায় যদি এইভাবে ভুয়োর রমরমা চারিদিকে দেখতে পাওয়া যায়। এই নিয়ে আমাদের আজকে আলোচনা, আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট প্রসূন দত্ত। আপনাকে স্বাগত টিভি নিউজ বাংলা। একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইনজীবী পঙ্কজ দত্ত। পঙ্কজবাবু, আপনাকেও স্বাগত টিভি নিউজ বাংলায়। এই প্রথমে প্রসূনবাবু আপনার কাছে আসি, ঠিক কি পদ্ধতিতে আপনারা আইনজীবী তাদেরকে লাইসেন্স দেন বা রেজিস্ট্রেশন দেওয়া হয় এবং তারপর তারা প্র্যাকটিস করার সুযোগ পান? দেখুন, এটা একটা প্রক্রিয়া। ডাক্তারি যেমন পাশ করলে পরে তাদেরকে মেডিকেল রেজিস্ট্রেশন নিতে হয়, আমাদের এখানেও পাশ করার পরে রেজিস্ট্রেশন নিতে হয়। এবং এখন যারা পাশ করে আসছেন তাদেরকে প্রত্যেকে শুধু পাশ করলেই হবে না, তাদের এলএলবি পাশ করার পরে অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষাও দিতে হয়, সেটাও পাশ করতে হয়। তার আগে তাদেরকে আমাদের এখানে বার কাউন্সিলে তাদেরকে ফর্ম ফিল আপ করে আমাদের এনরোলমেন্টের জন্য তাদেরকে আবেদন করতে হয়। সেই আবেদনে আমাদের এলএলবি যে 5 ইয়ার্স, আমাদের দুটো কোর্স আছে, একটা 5 ইয়ার্স এলএলবি কোর্স, একটা 3 ইয়ার্স এলএলবি কোর্স। কোনো জায়গায় আফটার গ্র্যাজুয়েশন 3 ইয়ার্স পড়ানো হয়, কোনো জায়গায় হায়ার সেকেন্ডারি পাশ করে এখন করেই 5 ইয়ার্স পড়ানো হয়। বিএলএলবি অনার্স, এগুলো অনেক জায়গায় পড়ানো হচ্ছে। আর এরা পাশ করার পরে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে এনরোলমেন্টের জন্য তাদেরকে এনরোলমেন্ট দেওয়ার আগে তাদের সব ডিগ্রি খতিয়ে দেখা হয় যে তাদের প্রথম জমা করতে হবে তাদেরকে এলএলবি ডিগ্রি, সেটা কোন ইউনিভার্সিটি পাস করে এসছে সেটাকে আমি ইন্সপেকশন করে দেখার পরে ভেরিফিকেশন করার পরে তখন আমরা একটা প্রফেশনাল দিই। তারপরে তারা যখন বার কাউন্সিলটা পাস করে আসেন তখন তাদেরকে পূর্ণ লাইসেন্স দেওয়া প্র্যাকটিস করার জন্য, এবং তাদেরকে বাধ্যতামূলকভাবে আমরা আইডেন্টি কার্ড ইস্যু করি আমরা। এই জায়গা থেকে প্রসূনবাবু, মানে কলকাতায় হয়তো ভুয়ো আইনজীবী খুব রেয়ার, খুঁজলে কতটা পাওয়া যাবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সম্যক ধারণা নেই, কিন্তু কলকাতার বাইরে বিভিন্ন জেলা, মহকুমা, গ্রামে, প্রত্যন্ত গ্রামে, সেখানে যেভাবে ভুয়ো আইনজীবীর রমরমা, সেক্ষেত্রে সেই খবর কি আপনাদের কানে এসে পৌঁছে না? মানে সেটাকে আটকাবার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিয়েছিলেন কখনো আদৌ? আমাদের কাছে এখনো পর্যন্ত সে ধরনের কোনো খবর আসেনি যে আমাদের ভুয়ো আইনজীবী ধরা পড়েছে, আমরা টিভিতে দেখতে পাচ্ছি। বা কিছু ক্ষেত্রে অতীতে অনেক সময় আমরা শুনেছিলাম, তখন বার কাউন্সিল আসেনি, আমরা শুনেছিলাম এরকম ধরনের কিছু ভুয়ো আইনজীবী তারা প্র্যাকটিস করতো, সেগুলো তখন পদক্ষেপ নেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে প্রপোজাল কন্ডমিতে মামলাও হয়েছিল। কিন্তু ভেরি রিসেন্টলি যেগুলো খবর জানতে পারছে সেগুলো সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশন যারা থাকে তারা সাধারণত জানতে পারে যে তারা কোত্থেকে প্র্যাকটিস করছেন। কেউ যদি কালো জামা কালো কোট পরে ঘুরে বেড়ান সেটা তো বুঝতে পারবে না কে করছেন। বার কাউন্সিল গিয়ে তারা জানতে চাইবে না কারা প্র্যাকটিস করছেন, কারা। আমাদের এই জায়গাতে আমি আসছি আপনার কাছে পঙ্কজবাবু, আপনার কাছে প্রশ্ন যে কথাটা বললেন প্রসূনবাবু, যে সংশ্লিষ্ট বার কাউন্সিল তারা কোথাও সেক্ষেত্রে বিষয়টা, বার অ্যাসোসিয়েশন, সেটা কোথাও তারা বিষয়টা দেখতে পারেন। কারণ সেক্ষেত্রে কোনো একজন 3 বছর 4 বছর ধরে সেই বার অ্যাসোসিয়েশনে যাতায়াত করছেন, তিনি সেখানে রীতিমতো পশা সাজিয়ে বসেছেন, তিনি বিভিন্ন জটিল মামলা হ্যান্ডেল করছেন, সেক্ষেত্রে বার অ্যাসোসিয়েশনগুলোর দায়িত্ব কি ছিল না যে এই ভুয়ো আইনজীবীকে খুঁজে বার করার? ইউ আর কারেক্ট। আমি যতদূর জানি, মিস্টার দত্ত আমার সঙ্গে একমত হবেন, যে এলএলবি পাশ করার পর আপনি ততক্ষণ রেজিস্ট্রেশন বা আপনি কোর্টে গিয়ে আপনি মামলা করতে পারবেন না, সওয়াল জবাব করতে পারবেন না, আনটিল আনলেস ইউ আর কোয়ালিফাইড বাই দি বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বিসিআই যতক্ষণ আপনাকে, ওদের দেখবেন একটা অবজেক্টিভ টেস্ট হয়, বোধহয় খুব সম্ভবত 100 নম্বরের বোধহয় একটা টেস্ট হয়, এখন হচ্ছে, এবং সেটা 2010 সালের পর থেকে হচ্ছে, এবং সেইখানে আপনি যদি পাস না করেন তাহলে কিন্তু আপনাকে ওই নাম্বারটা দেওয়া হবে না। তার মানে একটা ট্রান্সপারেন্সির কোন জায়গায় অভাব ছিল বা ঘাটতি ছিল বলেই কিন্তু এই তরিকাটা বিসিআইকে অ্যাপ্লাই করতে হয়েছে। সবথেকে বড় কথা, ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট
তাকে একটা গাইডলাইন দিতে হয়েছে যে যারা যারা সো কল্ড লয়ার আছেন প্রত্যেকে কিন্তু তাদের যে প্রোফাইল বায়ো প্রোফাইল সেটা কিন্তু তাদেরকে সাবমিট করতে হবে, ফার্নিশ করতে হবে টু দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এবং তারা সেটা ভেরিফাই করে দেখবে হু আর জেনুইন অ্যান্ড হু আর নন জেনুইন লয়ার্স। এই যে আপনার যেটা বললাম যে বিসিআইকে হস্তক্ষেপ করতে হচ্ছে এবং সুপ্রিম কোর্টকে একটা গাইডলাইন দিতে হচ্ছে, ইট ক্লিয়ারলি প্রুভস যে এর মধ্যে কোনো এক জায়গায় ট্রান্সপারেন্সির ঘাটতি আছে। না হলে হয়তো এই গাইডলাইন তৈরি করার প্রয়োজন হতো Exactly না। তাই, এটা প্রয়োজন হতো না। কিন্তু এবার সেক্ষেত্রে গাইডলাইন তৈরি করার পরও কি সেই গাইডলাইন আদৌ সেটাকে মেনটেন করা হচ্ছে? এবার আপনাকে বলছি, গাইডলাইন তৈরি করার পর দেখুন, এমনি আমরা সবাই জানি যে জুডিশিয়াল প্রসেসটা আমাদের ভারতবর্ষে, আমরা জুডিশিয়ারিকে ভীষণ সম্মান করি। আমাদের সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে আরম্ভ করে যে কোনো বিচার ব্যবস্থাকে আমরা অত্যন্ত সমীহ করি এবং সম্মানও করি। কিন্তু ওদের আপনি দেখবেন যেখানে আমাদের ভারতবর্ষে কয়েক কোটি পেন্ডিং মামলা আছে, পেন্ডিং মামলার সংখ্যা হচ্ছে কয়েক কোটি, সেগুলো কবে ফয়সালা হবে, ডিসপোজাল হবে, নোবডি নোজ। সেই জায়গাতে আপনি যদি আরও জুড়ে দেন, যে বোঝার উপর শাকের আটি যদি জুড়ে দেন যে এগুলো তুমি ফয়সালা করো, এবং সম্প্রতি একটা রিপোর্টও বলা হয়েছে যে কি পরিমাণ মামলার চাপ রয়েছে এখনো পর্যন্ত, কত পেন্ডিং মামলা রয়েছে। তাহলে আপনি কোনটা দেখবেন? তার মধ্যে আপনি দেখুন যে আপনি এক একটা কোর্টে আপনার জাজ বা আপনার জাস্টিস তাদের সংখ্যা কত, স্টার্টিং ফ্রম আমাদের হাইকোর্টে যিনি, সুপ্রিম কোর্টে যিনি রিটায়ার্ড অনারেবল চিফ জাস্টিস ছিলেন জাস্টিস ঠাকুর, তিনি এই জাস্টিসের সংখ্যা কম থাকার জন্য কেঁদে ফেলেছিলেন প্রাইম মিনিস্টারের সামনে, এবং সেটা জেনুইন। উনি সত্যিকারে বলেছিলেন যে এত সংকল্পতা থাকলে আমরা এই নিয়ে কীভাবে বিচার চালাবো। তার মানে এটা একটা ফ্যাক্ট। তাহলে এই সবগুলো ফ্যাক্টর যদি আপনি রেকর্ড করেন, এবং আবার এটাও কিন্তু দেখবেন, আমি আপনাকে বলছি, প্রকাশ্যে বলছি, মিস্টার দত্তের সামনেই বলছি, ঝাড়খণ্ড এবং আমাদের যে বিহার, সেখান থেকে দেখবেন অনেক ফেক সার্টিফিকেট কিন্তু আসে। হ্যাঁ, আসে। এবং সেখান থেকে যারা ফেক সার্টিফিকেট নিয়ে যারা আপনার এরকম ল প্র্যাকটিস করছে, তারা, এটা ঠিকই, ইউ আর কারেক্ট, প্রথমেই আপনি বলেছেন যে হয়তো ক্যালকাটা হাইকোর্ট বা যেগুলো খুব বড় বড় নগর বা শহর, সেখানে এইটা আপনি হয়তো এতটা র্যাম্পেন্ট দেখতে পাবেন না, কারণ সেক্ষেত্রে তারা হয়তো সাহস পাবে না, আইনজীবীরা তারা সাহস পাবে না সেই জায়গাতে এসে। দেখবেন আজকেই যে খবর দেখবেন যে বনগা কোর্টে, একদম, তার মানে কি এটা একদম ফ্রিঞ্জে গিয়ে দেখুন, বর্ডারে একটা জায়গাতে গিয়েছে। আমি এই জায়গাতে প্রশ্নবাবু আপনার কাছে ওই আবারও শুরুর প্রশ্নটাই ফিরে আসছি, যে বিষয়টা পঙ্কজবাবু বলছেন যে সেক্ষেত্রে বার অ্যাসোসিয়েশন তারা কি করে জিনিসটা ওভারলুক করে চলে যাচ্ছে, তাদের কাছে কেন খবর থাকছেন, এবং যে গাইডলাইন মেনটেন হচ্ছে কিনা, কারা এসে প্র্যাকটিস করছে, সে বিষয়ে কেন তারা এই বিষয়ে উদাসীন থাকছে, কেন সেই বিষয়ে তাদের কাছে ন্যূনতম তথ্য থাকছে না? মিস্টার দত্ত, উনি আমাদের যিনি বললেন কথাগুলো একটু আগে, উনি হয়তো পত্রপত্রিকা পড়ে কথাগুলো বলছেন, কিন্তু আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া গাইডলাইনে আমরা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল সমস্ত স্টেট বারগুলো চলে, সেখানে আগেও আমরা বলেছি যারা প্র্যাকটিস করবেন তাদের আমাদের থেকে এনরোলমেন্ট নিয়ে প্র্যাকটিস করতে হবে, তাদের তথাকথিত তাদেরকে আইডেন্টিফিকেশনের জন্য কার্ডও দেওয়া হয়, এনরোলমেন্ট নাম্বারও দেওয়া হয়। এখন যদি কোনো ডিস্ট্রিক্ট বারে গিয়ে কেউ কালো কোট গায়ে দিয়ে প্র্যাকটিস করছেন, সেটা দেখার কর্তব্য। আপনাদের কি পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে? ডিস্ট্রিক্টে যে বার অ্যাসোসিয়েশনগুলো রয়েছে সেগুলোর উপর নিয়ন্ত্রণ আছে আপনাদের পুরো? হ্যাঁ, তারা আমাদেরকে পাঠাচ্ছে। ভেরি রিসেন্টলি সুপ্রিম কোর্ট আমাদেরকে নির্দেশ দিয়েছে সার্টিফিকেট অফ প্লেস অন প্র্যাকটিসের মাধ্যম দিয়ে আমাদের প্রত্যেককে এই যারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ও নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট কারা সেটা যাচাই করার জন্য আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়েছে। এবং যারা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বার থেকে আমাদের কাছে এসছেন, যারা জমা দিয়েছেন তারাই একমাত্র প্র্যাকটিস করতে পারবেন, যারা জমা দেননি তারা প্র্যাকটিস করতে পারবেন না। এই নির্দেশটা সেক্ষেত্রে জমা দেওয়ার তো দূরস্থ প্রসূনবাবু, সেক্ষেত্রে তার আগাগোড়া সার্টিফিকেটগুলো ভুল, সমস্ত নথিপত্র ভুল, মাধ্যমিক পাশ করে তিনি আইন প্র্যাকটিস করছেন, সেক্ষেত্রে তারা কোথায় ফর্ম ফিল আপের বিষয়টা আসছে, কোথায় তারা নথিপত্র জমা দিচ্ছেন? তার ব্যক্তিগত অপরাধ। সেই অপরাধটা তো যে বার অ্যাসোসিয়েশনে প্র্যাকটিস করছেন তারা সাধারণত জানতে পারেন, তাদের সঙ্গে বন্ধুরা জানতে পারেন এই লোকটি কোত্থেকে প্র্যাকটিস করতে আসছেন, তখন তারা একমাত্র তাকে চ্যালেঞ্জ করতে পারে। ব্যক্তিগত অপরাধ নিঃসন্দেহে, কিন্তু তার সত্ত্বেও বার অ্যাসোসিয়েশনের থেকে দায়িত্ব থাকবে না যে আমার অ্যাসোসিয়েশনে কারা এসে প্র্যাকটিস করে যাচ্ছে? সবাই তো বার অ্যাসোসিয়েশনের মেম্বার নাও হতে পারে, সে বাইরে থেকে এসে মামলা করতে চলে আসছে। আমাদের এখানে সেরকম কোনো নিয়ম নেই যে অ্যাসোসিয়েশন হলেই সে মামলা করতে পারবে। অ্যাসোসিয়েশন হলে সে অ্যাসোসিয়েশনে বসার রাইট রাখতে পারে। কারা মেম্বার বা কারা মেম্বার নয় সেটা তাহলে যাচাই করার কার দায়িত্ব? সেটা দায়িত্ব বলতে গেলে বার অ্যাসোসিয়েশনই একমাত্র ধরতে পারে, যে আইডেন্টিফাই করতে পারে এই লোকটা কোথা থেকে আসছে। অর্থাৎ পঙ্কজবাবু ঘুরে ফিরে কিন্তু কোথাও একটা বার অ্যাসোসিয়েশনের দিকে বিষয়টা আসছে। আমি আপনাকে আবারও বলছি, প্রসূনবাবু যাই বলুন, বার অ্যাসোসিয়েশন অ্যান্ড বিসিআই দে ক্যানট শার্ক দেয়ার রেসপন্সিবিলিটি।
তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। এখানে বিসিআই কোনো বিসিআই এখানে আসতে পারে বার না। কাউন্সিল অফ ইন্ডিয়ার ফ্যাক্টর বা আছে। কি করে বলবো, একটা লোক কালো কার্ড গায়ে দিয়ে আপনার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সে জানবে বার কাউন্সিল তার গায়ে যেখানে লেখা আছে। ডাইরেকশন দিয়ে দিচ্ছে যে তুমি রেজিস্ট্রেশন পেতে গেলে তোমাকে এইগুলো দিতে হবে এবং তোমাকে ভেরিফাই করতে আমাদের হবে। এখনো সেটা নিঃসন্দেহে নিয়ম আসেনি। একজন মানুষ, একজন আমাদের ব্যক্তি সে এখনো কালো দেয়নি যে কোড তারা- গায়ে দিয়ে আসলে কালো কোড গায়ে দিয়ে ঘুরে বেড়ালে কোর্টে, তার মানে তিনি উকিল নন, তার মানে তিনি আইনজীবী নন, সেটা সাধারণ মানুষই বা বুঝবেন কি করে? কোন জায়গাতে আটকাবার একটা রাস্তা রয়েছে এবং তার কাছে গেলে সংশ্লিষ্ট আইনজীবীর কাছে আমরা যখন পরামর্শ নিতে যাচ্ছি সেক্ষেত্রে আমরাই বা কি করে বুঝবো? প্রতি ক্ষেত্রে একেবারে প্রান্তিক মানুষ তারা কি সব প্রতি ক্ষেত্রে তাদের লাইসেন্স নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার চেয়ে ভেরিফিকেশন করে দেখবেন, নাকি থানায় যাবেন, নাকি ন্যূনতম অন্য কোনো উপায়ও রয়েছে? সেক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আমরা ফিরে আসবো আমাদের পরবর্তী আলোচনা। তবে সময় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। ভুয়োর বিপত্তি, আমাদের এই আলোচনায় ফিরে এলাম বিরতির পর, এবং যেখানে কিন্তু সত্যি প্রশ্ন উঠছে কোথাও, ভুয়ো চিকিৎসক ভুয়ো আইনজীবীর পরে সাধারণ মানুষ তারা কোথায় যাবেন? কি করে বুঝবেন যে তিনি যার কাছে তার সমস্যা নিয়ে যাচ্ছেন, সেই যার কাছে যাচ্ছেন তার সেই সমস্যা সমাধানের কোনো এখতিয়ারই নেই, কোনো অধিকারই নেই, ন্যূনতম কোনো বৈধ কাগজপত্র তার কাছে নেই, তিনি আদ্যপান্ত একজন ভেজাল আইনজীবী? কি করে সাধারণ মানুষ বুঝবেন? এই বিষয় নিয়ে আমার প্রশ্ন পঙ্কজবাবু আপনার কাছে। সেক্ষেত্রে যে অস্বচ্ছতার কথা আমরা বলছি, সেই অস্বচ্ছতা কোথাও আরও গভীরে রয়েছে, এটা কি বলা যায় না? কারণ বিভিন্ন আইনজীবীর কাছে গেলেও আমরা বিভিন্ন সময় যে রিসিটের কথা বলা হয়, তিনি যে ভিজিট নিচ্ছেন তার বিনিময়ে তিনি কি দিচ্ছেন আমাদের, কিভাবে আমরা বুঝছি আমাদের কাছে কি থাকছে, সেই জায়গাটা তো কি কোথাও একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। এটা এত পার্টিনেন্ট একটা প্রশ্ন আপনি তো মানে তুললেন, যেটা আমার মনে হয় না আজিম দিকে তুলেছে এটা এত সুন্দর প্রশ্ন। যে সেটা হচ্ছে, আপনি দেখুন, আপনি বাজারে যদি কোথাও আপনি কোনো জিনিস সওদা করতে যান, আপনাকে একটা মনিটারি রিসিট দেওয়া হবে, আপনি জানতে পারছেন যে এই জিনিসটার দাম এত। আপনি দেখবেন যে আমি মানে লয়ার্স ফ্র্যাটার্নিটি তাদেরকে কোনোরকম মানে সামান্যতম হার্ট না করে আমি এটা বলছি, আই এম সরি ইফ আই হার্ট দেম, কিন্তু এইটা বলছি আজ অবধি স্বাধীনতা 70 বছর পরে এখনও চালু হয়নি। আমি যদি একজন লয়ারের কাছে কনসালটেশনের জন্য যদি যাই, তাহলে তিনি কি কনসালটেশন ফি নিচ্ছেন, তিনি কিন্তু আমাকে মানিটারি রিসিট দিচ্ছেন না। একদম প্রতি দফায় দফায় আমি তাকে যে টাকা দিচ্ছি তার মানিটারি রিসিট কিন্তু দিচ্ছেন না। গ্রামের গরিব গুরব লোক যখন যাচ্ছে তাদের পক্ষে চেকে টাকা দেওয়া সম্ভবপর না, তারা কিন্তু নগদ টাকাই দেন। নগদ টাকা আমি দিলে তার বিনিময়ে কিন্তু আমি কোনো মানিটারি রিটার্ন কিন্তু পাচ্ছি না। এইটা স্বাধীনতার 70 বছর পরে যদি এই জিনিসটা এখনও চালু থাকে, র্যাম্পেন্ট থাকে, তাহলে এগুলো তো চলবে, সেম সিস্টেম উইল কন্টিনিউ। আমি আবারও আপনাকে বলছি, আপনি মনে রাখবেন, আমাদের দেশের ম্যাক্সিমাম লোক আইন সম্বন্ধে সচেতন না, আইন সম্বন্ধে তাদের অজ্ঞতা আছে, কারণ আমাদের দেশের আইনটা ইংরেজিতে লেখা, ইংরেজি থেকে এখনো তার বঙ্গানুবাদ করে তার আইন তাকে রপ্ত করানো হয়নি। শুধু তাই নয়, আইনজীবীরা নিজেরাই অনেক সময় বলছেন যে আইন রয়েছে সেই আইনও সেই ব্রিটিশ ভারতের তার নিরিখে সেই আইন চলে আসছে, আইনের অনেক জায়গাতে অনেক পরিবর্তন দরকার। আমরা যেহেতু ব্রিটিশ লেগাসির থেকে আমরা এটা ইনহেরিট করেছি, আমরা পেয়েছি, সেই জন্য ন্যাচারালি আমি আশা করতে পারি না যে আমার পাশে যে গরিব প্রান্তিক কৃষক থাকেন তিনি আইপিসি, সিআরপিসি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা মোটর ভেহিকলস অ্যাক্ট ভালো করে বুঝবেন। সম্ভব না। আমি প্রশ্নবাবুর কাছে আসবো, এদিকে প্রশ্নবাবু কি বলবেন? আপনি কিছুক্ষণ আগে আমরা মানি রিসিট নিয়ে কথা বলছিলাম, যার কাছে যে আইনজীবীর কাছে আমি যাচ্ছি তিনি যে কনসালটেশন ফিস বাবদ যে টাকাটা নিচ্ছেন তার বিনিময়ে তিনি আমাদের কি দিচ্ছেন, সেই জায়গাটা কোথাও কি এটা ধোঁয়াশা থাকছে না? আপনার কি মনে হয়? আপনাদের কি নিয়ম রয়েছে? আমাদের এভাবে কোনো ব্যক্তিগত আমাদের বিশেষ কোনো নিয়ম নেই যে আমাদের কনসালটেশন করতে আসলে টাকা দিয়ে রিসিট দিতে হয় বলে। আমার মনে হয় ভারতবর্ষে কোনো জায়গায় এটা চালু আছে বলে। আমাদের যারা আসে তাদেরকে ডাক্তারের চিকিৎসকের ক্ষেত্রে একই সমস্যা রয়েছে। আমরা যখন ডাক্তারের কাছেও যাই, ডাক্তারখানায় যাই সোকল বলে ভালো, সেখানে আমরা প্রেসক্রিপশন আমাদের ধরিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো মানি রিসিট দেওয়া হয় না, যদিও বেশ কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে। হ্যাঁ, পেশাগত ব্যাপারে এখানে এসে আপনি আমার কাছে ভালো লাগলে আসবেন, আমার এই ফিস দেওয়া আছে, আপনার পছন্দ হলে আপনি আমার কাছে থাকবেন না থাকবেন না। মিস্টার দত্ত, একটা ইউনিফর্মিটি এবং একটা স্বচ্ছতা এই জায়গাটা কিন্তু আছে। স্বচ্ছতা সেখানে কিন্তু ঘাটতি আছে। আপনার সঙ্গে আমার ক্লায়েন্টের সম্পর্ক, স্বচ্ছতা আপনার সঙ্গে আমার সাথে। আপনার যদি মনে হয় যে আইনজীবীর কাছ থেকে উপকৃত হব, সেই আইনজীবীর যা ফিস সে মনে করে দেবেন, ওই মনে হয় তার সঙ্গে করবেন না। তাছাড়া যারা পারছে না, তাদের লিগ্যাল এর সার্ভিস আছে, তাদেরকে টাকা দিতে হয় না, সেখানে গিয়ে আলোচনা করতে পারেন। এটা কিন্তু সেই জায়গাটায় আমরা আলোচনা করছি না, আমরা বলছি আপনি আলোচনা সেই জায়গায় করতে এসেছেন। আমরা এটা বলছি, এটা প্রশ্ন হচ্ছে পেশাগত, এটা আমাদের স্বাধীন ব্যবসা, আমরা চাকরি করি না কেউ। আমাদের প্রশ্ন হচ্ছে স্বাধীন ব্যবসা, আমরা চাকরি করতে আসিনি, আমরা পরিষেবা দিতে এসেছি। পরিষেবা যদি মনে হয় আমার কাছে তারা ভালো না লাগলে আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটি আছে, সেখানে যেতে পারে তারা।
প্রসূনবাবু, নিঃসন্দেহে আপনি বলছেন এটাকে স্বাধীন ব্যবসা, যদিও ব্যবসা শব্দটার ক্ষেত্রে আমার এবং অনেক ব্যক্তিগতভাবে জায়গায় না, আপত্তি আমরা বলি, রয়েছে। আমরা চেকও দিতে একজন পারেন। আইনজীবী বা অনেকে চিকিৎসককে চেক দিলে চেক দিতে তিনি পারেন। তার কাস্টমার বা তার ক্লায়েন্ট বা তার পেশেন্ট কিভাবে হ্যান্ডেল করছেন সেটাকে কি আমরা সত্যি আক্ষরিক অর্থে ব্যবসা বলতে পারি? ব্যবসা শব্দটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি যদি বলেন যে ঠিক আছে আপনার ব্যক্তিগত ব্যবসা, আমি আপনার কথাই ধরে নিলাম, আপনার কথা ধরে নিলাম, সেক্ষেত্রে আপনাদের পদ্ধতিটা কি? তাহলে পারিশ্রমিক আছে সেবা। আপনি লেখাপড়া শিখে এসে আমি নিশ্চয়ই পারিশ্রমিক আদায় করবো না, তাহলে তার জন্য রাস্তা খোলা আছে। আমরা যেটা না, আপনারা সেই জানেন না, আমি- আমাদের আমি- legal হ্যাঁ, service authority আছে, transparency-র তাদের অভাব যে আছে। lawyer আছে, কিন্তু যে লয়ার পরিশ্রম করে পড়াশোনা করে মাথা খাটিয়ে তার সমস্ত অর্জন করে বসবে এবং সে অনেক সময় সেই টাকা নিচ্ছে কি নিচ্ছে তার না, ব্যক্তিগত সেক্ষেত্রে ব্যাপার, প্রশ্নবাবু সেটা আমি নাও বলছি নিতে পারে সে। তাহলে সেক্ষেত্রে আপনাদের পদ্ধতিটা কি, মানে সঠিক পদ্ধতি কি? মানে কোনো একজনকে আমার কাছে কোনো ক্লায়েন্ট আসছে, আমি তাকে সে ডেট পাচ্ছে বা কোথাও সে হাইকোর্টে হেরে গেল, সুপ্রিম কোর্টে আবেদন করা হলো, এই যে দীর্ঘ একটা পদ্ধতি বিভিন্ন সময় চলে, সেক্ষেত্রে যে তার ফিস বাবদ তাকে যে টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে সেই বন্ডিংটা কোথায়, মানে কিসের ভিত্তিতে? যদি কিছু আমার মনে হয় কি আমার লয়ার বা আইনজীবী আমাকে ঠিক পথে চালিত করলেন না, সেক্ষেত্রে আমি কিভাবে ব্যবস্থা নিতে পারি? যদি মনে হয় সেই আইনজীবী ঠিকমতো ব্যবস্থা করতে পারছে না, তার কাছ থেকে ফিস নিয়ে সে মামলা করতে পারেননি বা তাকে নানাভাবে মানে ঘোরাচ্ছেন, তার জন্য আমাদের বার কাউন্সিল ডিসিপ্লিনারি কমিটি আছে। তিনি যদি প্রমাণ করতে পারেন যে তার থেকে ফিস নিয়ে সে মামলা করেননি বা অ্যাপিয়ার করেননি, তার পদ্ধতি আমাদের খোলা আছে, বার কাউন্সিল ডিসিপ্লিনারি প্রসিডিংস আছে, সেখানে তারা বলতে পারেন এসে। কিন্তু তারা কোনো আইনজীবীর কাছে গিয়ে বলবেন আপনাকে আমি টাকা দেবো না, সে তার ব্যক্তিগত, তখন আইনজীবী মনে করে না তার থেকে টাকা না নিয়েও সে মামলা করতে পারে, সেটা তার নিজের ব্যাপার। না, কোথাও অর্থাৎ আপনাদের মধ্যে সেরকম কোনো কন্ট্রাক্ট বা কোনো ডিড সেই বিষয়ে সেরকম কিছু সাইন করার কোনো ব্যাপার থাকে না কোনো বড় মামলা নেওয়ার ক্ষেত্রে? সেটা যার যায় বিটুইন এই জায়গাটাতে আমার মনে এটা হয় ক্লায়েন্ট মানে- এবং অ্যাডভোকেটের মধ্যে কন্ট্রাক্ট, সে মামলা কন্ট্রাক্টে করবে না। অনেক সময় সলিসিটর মামলা করেন, আমরা মামলা করি, আমাদের সলিসিটর মামলা দেন, আমাদের আপনার বিল করে দিই, এত বিল আমাদের চেকে পেমেন্ট করেন, তাই জন্য আমরা ট্যাক্স দিই, আমরা কিন্তু দেই না তা না। অনেক ক্ষেত্রে চেকে যে বিষয়টা বলছিলেন এক্ষুনি পঙ্কজ বাবু, যে অনেকে প্রান্তিক আমাদের মানুষ আমি অনেক নিজে সময়- আমরা নিজে অনেকেই ট্যাক্স দিতে হয়, তাদেরকে প্রফেশনাল ট্যাক্স দিতে হয়। আমরা যে জায়গাতে প্রশ্ন শুরু থেকে করেছিলাম যে স্বচ্ছতা বা অস্বচ্ছতার জায়গায় কোথাও তো একটা অস্বচ্ছতা রয়েছে, এবং যে কারণে সেই ফাঁক ফোকর দিয়ে কোথাও এই ভুয়ো আইনজীবীরা বেরিয়ে আসছেন, যেখানে তাদেরকে না, ট্রেস ভুয়ো করা আইনজীবীর যাচ্ছে না। ব্যাপারটা আলাদা, ভুয়ো আইনজীবীটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। না, তার ভুয়ো আমাদের- আইনজীবী যারা ধরা পড়ছে তারা আমাদের এখানে জেনে রাখুন একটুখানি, আইনের জায়গাটা অনেক ব্যাপ্তি, কোর্ট থেকে নিঃসন্দেহে, আরম্ভ করে নিঃসন্দেহে। ট্রাইব্যুনাল থেকে আরম্ভ করে মোটর ভেহিকলস থেকে আরম্ভ করে ল্যান্ড কি রেজিস্ট্রেশন অফিস, প্রচুর জায়গা রয়েছে। সব জায়গায় কিন্তু উকিল একই রকমের ভাবে উকিল প্র্যাকটিস করেন। কোর্টে যারা আসেন, তারা নিয়মিত যারা কোর্টে আসেন, সেখানে সবাই জানে কারা প্র্যাকটিস করে না করেন। অনেক সময় জায়গায় যেখানে জমি জমার কাজ হয়, ল্যান্ড অফিস অনেকে জানতে পারেন না, তারা উকিল সেজে গিয়ে কারো কাছ থেকে প্রথমে টাকা নিয়ে যাচ্ছেন, সেই জায়গায় ধরা পড়তে পারে। কিন্তু রেগুলার যারা কোর্টে কিন্তু আসেন ধরা সবাই পড়তে- জানেন সেটা হ্যাঁ, কারা করেন। ঠিক। কিন্তু এই জায়গাতেই আমি আবারও পঙ্কজবাবু আপনার কাছে ফিরে আসি। সময় আমাদের একেবারেই শেষ, যদিও এত বিশাল বিষয় নিয়ে আলোচনা করার জন্য হয়তো আরো অনেকগুলো প্রশ্ন কোথাও উঠেই আসে। যেভাবে এই আইন এবং চিকিৎসা, এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সমাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে কি কোথাও মনে হয় না তাহলে এই দুটো সেক্টরের আরেকটু, এই দুটো ফ্যাটার্নিটির ক্ষেত্রে আরেকটু বেশি দায়িত্বশীল হওয়া উচিত? সাধারণ মানুষ তাদের পরিষেবা নিয়ে যদি অসন্তুষ্ট হন, সেক্ষেত্রে তারা যদি আবার উল্টো মামলা বা আইনের পথেই যান, সেই পথটাও তো অনেকটা বেশি দুর্গম। কোথাও বিষয়টাকে সহজ করা, কোথাও বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া যে পেশেন্ট এবং ক্লায়েন্টের কাছে যে না, এই লোক ইনি সঠিক লোক, ইনি বৈধ লোক, এনার কাছে যাওয়া উচিত, এই জায়গাটা কি দায়িত্ব কোথাও আমি বর্তাচ্ছে না? আবারও আপনাকে বলছি, আপনি যদিও আজকে আপনার ক্যাপশন ছিল ভুয়ো আইনজীবী, কিন্তু আপনি যেহেতু ভুয়োর বিপত্তি, হ্যাঁ, ভুয়োর বিভিন্ন বিপত্তি, ভুয়োর ডাক্তারবাবুদের বিপত্তি কথাটা আপনি যখন নিয়ে এলেন, তখন কিন্তু আমি আবারও বলছি, দেখবেন যে IMA একটা স্বশাসিত সংস্থা, একটা অটোনোমাস বডি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তাদের আন্ডারে সমস্ত রেজিস্টার্ড ডক্টররা থাকেন, তাদের নাম রেজিস্টার করেন। বেশ, এইবার IMA হ্যাজ এ রোল টু প্লে, তাদের একটা দায়িত্ব আছে। তারা দেখবে যে কে ভুয়ো ডাক্তার, কে ভুয়ো ডাক্তার নয়, কার রেজিস্ট্রেশনে কার রেজিস্ট্রেশন নেই, কে কার রেজিস্ট্রেশন ভাঙিয়ে খাচ্ছে, সেটা তাদের দেখবে। ইকুয়ালি আমি আপনাকে বলছি যে অল ইন্ডিয়া বার কাউন্সিল, তারা দে উইল গিভ দি ক্লিয়ার গাইডলাইন, সেটা কিন্তু রেসপেক্টিভ স্টেটের যে আমাদের বার আছে তারা সেটাকে মানবেন। এই জায়গা থেকে কিন্তু দায়িত্ব কিন্তু অস্বীকার করা যায় না, দায়িত্বটা অস্বীকার করা দায়িত্বটা যাবে না। কিন্তু একটা কোথাও থেকে দায়িত্ব যায় is আপনাদের। there। না, যেটা আমাদের এখন পর্যন্ত বার আরেকটা কাউন্সিলে কথা কখনো বলবো না, পর্যন্ত আমি লাইসেন্স আরেকটা কথা বিক্রি বলে হয়নি। দিচ্ছি, সেটা খুব সংক্ষেপে। হ্যাঁ, খুব সংক্ষেপে। সেটা হচ্ছে, দেখবেন যে আমি আবারও বলছি, আমাদের 95% মানুষ তারা জানে না, তারা যদি প্রতারিত হয়, তারা থানাতে অভিযোগ করলে তখনই মাত্র পুলিশ মামলাটা একদম, রুজু করবে, একদম। তার আগে কিন্তু পুলিশ শো মতো এই কাজটা করতে পারে না। সো দি দায়িত্ব কামস অন দ্য
শোল্ডার অফ দ্য বার কাউন্সিল অ্যান্ড এটা আপনি ভুল কথা বলছেন মনে হচ্ছে। এটা আমি ভুল কথা এটা বলছি আপনি- না, এটা আমি সঠিক কথা এটা বলছি আপনি একদম। ভুল বলছেন না, এটা লিগ্যাল ফ্যাটার্নিটি লোক নাই বলে কথাটা বলছেন। প্রত্যেক লোককে যেতে হবে, আমি আমি আইনের আমি দরবারে একেবারে যেতে আমাদের হবে। সময় একেবারেই শেষ, কিন্তু এই জায়গা থেকে কোথাও প্রশ্ন উঠছে যেরকম ভাবে এই দুটি জায়গার ক্ষেত্রে একটা দায়িত্ব থাকছে, সেরকম ভাবে একই রকম দায়িত্ব কোথাও থেকে যাচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে আরো অনেক বেশি সজাগ হতে হবে। তবে এই আইন এবং চিকিৎসা দু জায়গা থেকে কিন্তু আলাদা একটা দায়িত্ব থাকছে সাধারণ মানুষকে প্রকৃত পরিষেবা দেওয়ার, সেই দায়িত্ব কিন্তু তারাও অস্বীকার করতে পারেন না। আমাদের আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভুয়োর বিপত্তি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, কারণ এর পরবর্তী আলোচনা উত্তপ্ত পাহাড় নিয়ে আসছে অতনু, সঙ্গে থাকুন।